হ্যাঁ, যেটা বলছিলাম যে বিষয় সংক্ষিপ্তকরণের ক্লাস তোমরা আগেও করেছো বেশ কিছুদিন আগে। তো আমার মনে হলো যে আরেকটা ক্লাস হলে ভালোই হয়, তোমাদের আরও প্র্যাকটিস হবে। তো আজকে বিষয় সংক্ষিপ্তকরণে দেখো দুটো অনুচ্ছেদ রয়েছে। ১ নাম্বার আর ২ নাম্বার দুটো অনুচ্ছেদ রয়েছে। মানে দুটো কোয়েশ্চেন রয়েছে আর কি। দেখো প্রথমে ফার্স্টেরটাতে আসছি। তোমরা সকলেই আমার সাথে মনোযোগ সহকারে দেখো, কারণ তোমরাও তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে কি হতে পারে। তো দেখো স্টার্ট করছি। এখানে কি বলেছে যে যেখানে যেখানে আমরা বসিতাম। হ্যাঁ, কি বলছে দেখো যে যেখানে আমরা বসিতাম তাহার পিছনে প্রাচীর দিয়ে ঘেরা ঘাট বাঁধানো একটি খিড়কি, পুকুর ঘাটের পাশেই একটা মস্ত জামরুল গাছ। তো এখানে দেখতে পাচ্ছ যে অনুচ্ছেদটা পড়া আমি স্টার্ট করেছি, তোমরা বুঝতে পারছো যে এইটা যেটা লেখা হয়েছে এটা হচ্ছে খুবই একটা মানে ভালো ভালো এক তোমার মানে খুব গুরুগম্ভীর বলতে পারো, বা খুব ভালো ভাষায় আর কি লেখা রয়েছে। এবার তোমরা যখন এটার সংক্ষিপ্তকরণ বা এটার সারমর্ম করবে তখন তোমরা কিন্তু খুব সহজ সরলভাবেই লিখবে। ঠিক আছে, তোমরা কিন্তু এরকম ভাবে লিখবে না যে এখানে ঠিক যেভাবে আছে যে কোরিয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের সাধু ভাষা, মানে যেখানে কি বলবো, যেটা হচ্ছে সহজ স্বাভাবিক সাধু ভাষা বলতে পারো, যেখানে কিনা ওই তৎসম শব্দের প্রয়োগ কম রয়েছে। তৎসম শব্দ মানে যে সংস্কৃত শব্দগুলো সেগুলোর প্রয়োগ অনেক কম। একটা সুন্দর সাধু ভাষা বলতে পারো এটাকে, যেটা আর কি ওই মানে ওই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে বা তার আগে অবশ্যই শরৎচন্দ্রের সময়তেও আর কি ছিল। তো সেই সময় থেকে আর কি স্টার্ট হয়েছে। তো তোমরা যখন এটার সারমর্ম লিখবে তখন কিন্তু তোমরা কি করবে, তোমরা কিন্তু সম্পূর্ণ চলিত ভাষায় লিখবে। এবং সেটা কোন চলিত তোমরা এতদিনের ক্লাস করে করে জেনেই গেছো যে মান্য চলিত ভাষায় তোমরা এটা লিখবে। এবার কি বলছে যে পাশেই একটা মস্ত জামরুল গাছ, চারিধারেই বড় বড় ফলের গাছ ঘন হইয়া দাঁড়াইয়া ছায়ার আড়ালে পুষ্করিণীর আব্রু রচনা করিয়া আছে। আমি আগের যে ক্লাসগুলো সেখানেও তোমাদেরকে বলেছিলাম যে বিষয় সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে কিন্তু প্রথম লাইন থেকেই সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে। তার কারণ কি না, সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়তে হবে তার কারণ যাতে তোমরা ফার্স্ট লাইন থেকেই মানে এটা তোমরা মানে একবার পড়ি আর কি অ্যান্সারটা করতে পারো, এবং তোমাদের একটা ধারণা হয়ে যায় যে ঠিক কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট বা ঠিক কোন কোন জায়গাটা তোমাদের লিখতে হবে। তো এখানে স্টার্টিং থেকে পড়ি আমরা বুঝতে পারছি কি না এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যকে কবি তুলে ধরেছেন। অবশ্যই লেখা, মানে এটা যেহেতু গদ্যের লেখা আছে সুতরাং লেখক, তাও আমার মুখ থেকে কবি বেরিয়ে গেল। তার কারণ হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লেখা, এই কারণে আমার মুখ থেকে কবি বেরিয়ে গেল। অবশ্যই অবশ্যই যেহেতু এটা গদ্যের আকারে লেখা হয়েছে এই কারণে লেখক। তো লেখক যেটা আমরা বুঝতে পারছি পড়েই যে প্রথম থেকে যে এখানে একটা প্রাকৃতিক একটা দৃশ্য বা প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন। বলছে যে এই ঢাকা ঘেরা ছায়া করা সংকুচিত একটুখানি খিড়কির বাগানের ঘোমটা পড়া সৌন্দর্য আমার কাছে ভারী মনোহর ছিল। তাহলে মানে বর্ণনা কৌশল দেখো কিভাবে বর্ণনা করছেন, বা সেই কল্পনা শক্তি দেখো। মানে তিনি তার বা মানে বাড়ির আর কি জানলা থেকে যেইটুখানি প্রকৃতি দেখতে পেতেন, তাই জন্য সেই প্রকৃতিটাকে তিনি কি বলছেন যে একটা ঘোমটা পড়া প্রকৃতি, মানে যেটার মধ্যে আর কি মানে ঘোম, অনেক সময় কি হয় ঘোমটার আড়াল থেকে তো বেশি কিছু দেখা যায় না। ধরো কোনো এক বধূ সে ঘোমটা পড়ে আছে, সে হয়তো তার মাথার কিছুটা অংশ ঢেকে রেখেছে ঘোমটা দিয়ে, তখন সেই অবগুণ্ঠনের যেইটুখানি অংশ দেখা যাচ্ছে আর কি সেই মানে ফাঁক পুকুর থেকে যেটুখানি দেখা যাচ্ছে আর কি সেইটুখানি প্রকৃতি, মানে জানলা থেকে মানে খিড়কি অর্থাৎ তো ওই জানলার যে দরজাগুলো থাকে, তো সেই যে দেখা ওইটুখানি যে দেখা প্রকৃতিকে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে এটা অনেকটা সেই ওই দেখার মতন, মানে ওই
যেন ঘোমটা ঘোমটা পড়া প্রকৃতি, যেন এটা তিনি বলতে চেয়েছেন, মানে ঘোমটা পড়া সৌন্দর্য। বলছে লেখকের কাছে কি না ভারী মনোহর ছিল ওইটুখানি, কারণ তিনি যেহেতু ওইটুখানি দেখতে পেতেন, মানে সেই সময় তার সেই ছেলেবেলায়, তার সেই শৈশবে, সেই কৈশোরে তিনি কিন্তু ওইটুখানি দেখতে পেতেন, কারণ যেহেতু তিনি একজন একটা সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের সন্তান ছিলেন, তাই জন্য যেখানে সেখানে যত্রতত্র ঘুরে খোলা প্রকৃতি দেখার স্বাধীনতা কিন্তু তার ছিল না। তোমরা সকলেই কম বেশি পড়েছো, আমরা সমস্ত মানে বাঙালিরাই আর কি কম বেশি পড়েছি তা ওনার সম্পর্কে। তো তোমরা সকলেই এই বিষয়গুলো জানো যে কিভাবে আর কি তিনি চাকর বাকরের তত্ত্বাবধানে থাকতেন। তো যাই হোক, এই প্রসঙ্গক্রমে আমি কথাটা বললাম। তারপর কি বলছে যে সম্মুখের উদার গঙ্গা তীরের সঙ্গে এর কতই তফাৎ। হ্যাঁ, বলছে কি না এর কতই তফাৎ। তাহলে যে প্রকৃতিটা তিনি মানে তার খিড়কির দরজা দিয়ে যে প্রকৃতিটা দেখা যাচ্ছে সেটা একদম সীমিত সামান্য একটা প্রকৃতি, মানে অল্প ছোট, সেটার মধ্যে সে অসীমতা নেই, সেই যে একটা খোলা ভাব তার মধ্যে নেই, সেটা যেন একটা বদ্ধ। আর তার আর কি বলছে যে সামনে সম্মুখে তার যে গঙ্গা, সেই যে গঙ্গার যে তীর, বলছে এর সাথে এটার কতটাই না তফাৎ, একটা যেটা খোলা উন্মুক্ত আর একটা যেটা সেটা বদ্ধ। তো এইভাবে তিনি তার কল্পনার মাধুরী মিশিয়ে সুন্দর করে বর্ণনা করেছেন। তো কি বলছে যে এ যেন ঘরের বধূ, ঠিক আছে, কোণের আড়ালে নিজের হাতের লতাপাতা আঁকা সবুজ রঙের কাঁথাটি মেলিয়া দিয়া মধ্যাহ্নে নিভৃত অবকাশে মনের কথাটি মৃদু গঞ্জনে ব্যক্ত করিতেছে। অর্থাৎ আহ, তিনি তিনি লেখক, তিনি কবি, তিনি তার যে কল্পনার যে কৌশল, সেই কল্পনার কৌশলে প্রকৃতির বর্ণনা দিয়ে গেছেন, এবং এই বর্ণনা দিতে গিয়ে তিনি তার চোখে দেখা একটা প্রকৃতি যেটা কিনা খিড়কির দরজার মধ্যে দিয়ে যেটা অনেকটা সীমিত, যেটা যেটা হচ্ছে সীমিত ছোট্ট, এবং তার সামনে মানে যেটা সীমিত ছোট্ট এবং বদ্ধ, সেটাকে তিনি তাহলে তুলনা করছেন কিসের সাথে না সেই বধূর সাথে তুলনা করছেন, যে বধূ কিনা ঘরেই থাকে, ঘরের বাইরে যেতে পারে না, এবং শুধু ঘরে থাকে তা নয়, যেন ঘরে থেকে সেই বলছে যে তিনি যেন কোণের আড়ালে থেকে সেই মানে যেহেতু তিনি প্রকৃতির কথা বলছেন, তো প্রকৃতি তো ওই সেখানে তো লতা পাতা মানে সবুজ গাছপালা রয়েছে, তো যেটুকু তিনি দেখতে পাচ্ছেন তার খিড়কির দরজা দিয়ে, তো বলছে সেই রকম আর কি, সেই সবুজ করে যেন খুব আস্তে আস্তে মৃদু মৃদু কথা বলছে, এটাই তিনি বলতে চেয়েছেন। আর এদিকে সামনে তার অপোজিটেই হচ্ছে মানে সম্মুখে উন্মুক্ত গঙ্গা, যে গঙ্গার যে সৌন্দর্যটা দিয়ে বলছে ঠিক এর অপোজিট, ঠিক এর মানে যে যে জায়গাটা উন্মুক্ত, যেখানে পুরোই উন্মুক্ত, যেখানে কোনো বদ্ধ বলে কিছু নেই, তো সেই সেটা যেন একটা অসীম, মানে তার যে সৌন্দর্য। এমনিতে দেখবে যে যখন আমরা কোনো নদী তো ছোট, গঙ্গাও একটা নদী, দেখবে যখন আমরা কোনো সমুদ্রের নিকট দাঁড়াই বা নদীও হোক, তার শেষটা যেন আমরা দেখতে পাই না। অবশ্যই গঙ্গা নদী, কারণ গঙ্গা নদী তো বিশাল বড়, ছোট নদী আলাদা ব্যাপার, কিন্তু গঙ্গা নদী আমরা জানি এত বৃহৎ যে তার সামনে যখন আমরা দাঁড়াই তখন তার যে শেষ সীমানাটা, অর্থাৎ যে সীমানাটা আকাশের সাথে এসে মিশে গেছে নদীতে, সেই সীমানাটা যেন আমরা ঠিক ধরতে পারি না যে কোথায় তার সীমানা, যেন মনে হয় পুরোটাই অসীম, যেন তার কোনো শেষ নেই এরকম মনে হয়। তো সেটা কতটা উন্মুক্ত, আর তার চোখে দেখা, তার খিড়কির দরজা দিয়ে দেখা যে প্রকৃতি ছোটোখাটো, মানে যে সবুজ যে গাছপালা, যে সামান্য যে প্রকৃতিটা, সেটা কতটা বদ্ধ, এরকমভাবে তিনি বুঝিয়েছেন। তারপর কি বলছে দেখো, যে এইভাবে তোমাদের এক একটা লাইনকে মানে খুঁটিয়ে পড়তে হবে, মনোযোগ সহকারে পড়তে হবে, এই কারণেই যে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে তিনি তুলে ধরতে চাইছেন, কোন জিনিসটা এখানে বেশি ইম্পর্টেন্ট, বা কোন জিনিসটাকে মানে যেহেতু বিষয় সংক্ষিপ্তকরণ, এই কারণে যেটা টু দ্য পয়েন্ট, মানে যেটা অ্যাকচুয়াল যেটা আর কি বলতে চেয়েছে, বা অ্যাকচুয়াল যেটা এখানে ইম্পর্টেন্ট পাচ্ছে বা যেটা গুরুত্ব পাচ্ছে, শুধু সেই লাইনটুকুই লিখতে হবে। সুতরাং প্রত্যেকটা লাইনকে কিন্তু এই মনোযোগ সহকারে পড়ে তারপর তোমাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো সেগুলোকে কিন্তু বেছে নিতে হবে।
তারপর কি বলছে যে সেই মধ্যাহ্নে অনেকদিন জামরুল গাছের ছায়ায় ঘাটে একলা বসিয়া পুকুরের গভীর তলাটার মধ্যে জমপুরীর ভয়ের রাজ্য কল্পনা করিয়াছি। তো কি বলছে যে অনেকদিন তিনি কি করেছেন, অনেকদিন লেখক কি করেছেন না, ঠিক ওই মধ্যাহ্নে অর্থাৎ মানে দুপুরের সময়টা, যে সময়টা কারোর কোনো কাজ থাকে না, সেই নিঝুম সময়টা, যে সময় মানুষ বিশ্রাম করে, সেই সময় লেখক কি করেছেন না, ওই সময়টাতে ওই যে পুকুর আর কি, একলা বসে তার যে গভীর তলায়, আমরা তো কেউ পুকুর বা নদী বা নদীর জল বলো, পুকুরের জল বলো, সমুদ্রের জল তো আরোই গভীর। তো যাই হোক, এই যে জলগুলো, এগুলোর গভীরতা আমরা দেখতে পাই না, উপর থেকে যখন দেখি আমরা তার তল খুঁজে পাই না। এবং লেখকও যেহেতু তার তল খুঁজে পেতেন না, তাই সেটাকে তার মনে হতো যেন কোনো জমপুরীর ভয়ের রাজ্য। ঠিক আছে, এরকম ভাবে কল্পনা করতেন। আসলে লেখক মাত্রই এবং কবি মাত্রই তো কল্পবিলাসী মন, তো এরকম ভাবেই কিন্তু ভেবে থাকেন। তো এখানে তার সেই কল্পনারই আর কি রূপ আর কি প্রকাশ পাচ্ছে। তারপর কি বলছে দেখো, যে বাংলাদেশের পাড়াগাটাকে ভালো করিয়া দেখিবার জন্য অনেক দিন হইতে মনে আমার ঔৎসুক্য ছিল। যে গ্রামের ঘর বস্তি, চণ্ডী মণ্ডপ, রাস্তাঘাট, খেলাধুলা, হাট মাঠ, এদের এই যে জীবনযাত্রা, সেটা কল্পনা আমার হৃদয়কে অত্যন্ত টানিত। ঠিক আছে, আর একটা কথা বলে দিই, এখানে যেটা আর কি লেখা আছে, যেটা কিন্তু আহ, নিজে বলেছেন, মানে লেখক নিজে বলছেন যে আমি এটা পড়েছি বা আমি এটা দেখেছি, কিন্তু তোমরা যখন লিখবে তখন কিন্তু তোমরা এরকম ভাবেই লিখবে, মানে ভাববাচ্ছে লিখবে যে লেখকের চোখে এইভাবে ধরা পড়েছে বা লেখক এইভাবে বর্ণনা করেছেন। শুধু এই অনুচ্ছেদটার ক্ষেত্রেই নয়, যে কোনো অনুচ্ছেদের ক্ষেত্রে যদি সেখানে লেখক বা কবি, সাধারণত কোনো অনুচ্ছেদই তুলে দেওয়া হয়, কবিতা সেভাবে থাকে না, তবুও বলবো যেখানে মানে লেখকের বা কবির আত্মকথা থাকবে, মানে সেখানে তো তিনি এরকম ভাবেই লিখবেন। তো এই জায়গাগুলোতে কি করবে তোমরা, তোমরা কিন্তু ভাববাচ্চে লিখে এরকম ভাবে লিখতে পারো যে কবির এটা বলতে চেয়েছেন বা তিনি এইটা করতে চেয়েছেন। দেখো নেক্সট কি বলছে যে সেই পাড়াগার, আহ, সেই পাড়াগা এই গঙ্গা তীরের বাগানের ঠিক একেবারেই পশ্চাতে ছিল, কিন্তু সেখানে আমাদের যাওয়া নিষেধ। তাহলে যেটা আমি প্রথমেই বলে দিলাম যে যেহেতু তিনি একটা সম্ভ্রান্ত পরিবারের এবং খুবই হাই স্ট্যান্ডার্ড পরিবারের আর কি সন্তান ছিলেন, তো সেই কারণে তার প্রচুর বাধা নিষেধ ছিল। এবং এর ফলে তার মন চাইতো, মানে লেখকের মন চাইতো, তার মন ছোট থেকেই সেই কল্পবিলাসী মন, এবং সেই কল্পনাকেই তিনি তার আহ, কলমের আর কি কি বলবো, কলমের মধ্যে দিয়ে সেই কল্পনাকেই তিনি তুলে ধরেছেন তার লেখার মধ্যে। তো সেই যে মনটা, যে মনটা মুক্ত হতে চাইতো কিন্তু পারতো না, তিনি বিশেষ করে ওই যে গ্রাম বাংলার আর কি বাংলাদেশের যে পাড়াগা, যার রূপ হচ্ছে অপূর্ব, সেই রূপ তিনি আর কি মানে কি বলবো, মানে সামনাসামনি দেখতে চাইতেন, সেটার সাথে আর কি মিশে যেতে চাইতেন, কিন্তু তিনি পারতেন না, কারণ তার যাওয়া নিষেধ ছিল। ঠিক তার যে মানে এই যে বাগানটা, ঠিক বাগানের পিছন দিকেই সেই গ্রাম ছিল, সেই বস্তি ছিল, কিন্তু তিনি কখনোই সেখানে যেতে পারতেন না। তাই মনে মনে যেন সেইটাকে তিনি মনের কল্পনায় আর কি সেটাকে যেন তুলে ধরতেন, তার যে সৌন্দর্যটাকে তিনি মনে মনে কল্পনা করতেন, কিন্তু যেতে পারতেন না কখনো সেখানে। তারপর কি বলছে যে আমরা বাহিরে আসিয়াছি কিন্তু স্বাধীনতা পাই নাই, ছিলাম খাঁচায় এখন বসিয়া আছি দ্বারে, পায়ে শিকল কাটিল না। ঠিক আছে, তো এখানে যে লেখাটা তিনি তুলে ধরেছেন, তিনি তার যে বাড়ি, যে ঠাকুর বাড়ি, সেখান থেকে তো বাইরে গেছেন, কারণ যেহেতু মানে এমনিতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই তিনি থাকতেন বা সেখানেই ঠাকুর পরিবারের লোকেরা থাকতেন, কিন্তু যেহেতু তাদের জমিদারি ছিল বিভিন্ন অঞ্চলে, তো সেই সূত্রে কিন্তু বিভিন্ন জায়গায় যেতেন এবং অনেক জায়গায় বেড়াতেও যেতেন, কিন্তু যেখানেই যাক না কেন শৈশব কৈশোর অবস্থায় কিন্তু সেই উন্মুক্তভাবে ঘুরে বেড়ানোর কোনো স্বাধীনতা কিন্তু ছিল না ঠাকুর পরিবারের সন্তানদের। তাই লেখকেরও সেরকম কোনো স্বাধীনতা ছিল না। আর তাই জন্যই কি না, তিনি কি করতেন, তাই জন্যই পরে যখন আর কি গেছেন তখন বলছে, আগে তো খাঁচার মধ্যে থাকতেন তিনি, মানে বাড়িতে আগে খাঁচার মধ্যে, তোমরা জানো যে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে কিভাবে লেখক
একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখা হতো। তো যাই হোক, তো সেখানে সেটাকেই তিনি খাঁচা বলছেন। আর এখন কি বলছে যে এখন যখন তিনি আর কি এসেছেন, বলছে এখন যখন তিনি বাইরে এসেছেন তখনও কিন্তু কি না, তিনি তার পায়ে কিন্তু এখনো সেই শিকল কাটলো না, সেই সেই খিড়কি দরজা দিয়ে তাকে প্রকৃতিকে দর্শন করতে হচ্ছে। তো এই হচ্ছে সম্পূর্ণ অনুচ্ছেদটা, এটা একটা অনুচ্ছেদের মধ্যেই রয়েছে। যদি দুটো থাকতো বা তিনটে থাকতো, থাকতেই পারে, তোমাদের কিন্তু একটা অনুচ্ছেদের মধ্যেই বিষয় সংক্ষিপ্তকরণটা লিখতে হবে। এবার কি যেটা করতে হবে সেটা হচ্ছে বেশ বড় একটা অনুচ্ছেদ, এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো কিন্তু তোমাদের খুঁজে বের করে পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে? দেখো যেমন এখানে এত বর্ণনা দিচ্ছে, তোমাদের কিন্তু এত বর্ণনা দেওয়ার দরকার নেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে দিয়েছে বর্ণনা, কিন্তু তোমাদের এতটা দরকার নেই দেওয়ার। যেগুলো জাস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমরা এখানে দেবে। আচ্ছা, আগে এবার একটা কথা বলো, যে এই যে এতক্ষণ যেটা পড়লাম এটার জন্য কি শিরোনাম হতে পারে? কেউ চেষ্টা করবে? কি শিরোনাম হতে পারে? হ্যালো? স্যার, ম্যাম, লেখক ও তার ছেলেবেলা বা ছেলেবেলার স্মৃতি। ছেলেবেলার স্মৃতি দিতে পারো, বাট এখানে যে বর্ণনাটা দিচ্ছে সেখানে কিন্তু শুধু প্রকৃতির রূপটাই কিন্তু বড় হয়ে উঠেছে, দেখো সব জায়গায়। আর সেই রূপ গ্রাম্য প্রকৃতির রূপ, গ্রাম বাংলার যে রূপটা, গ্রাম বাংলার যে প্রাকৃতিক দৃশ্য সেটাই কিন্তু এখানে দেখো বড় হয়ে উঠেছে, মানে সেই সেই সৌন্দর্যের উল্লেখই কিন্তু পুরো অনুচ্ছেদ জুড়ে। হ্যাঁ, আর অবশ্যই। নির্জন প্রকৃতি ম্যাম হবে? হ্যাঁ, কি কি কি? নির্জন প্রকৃতি। নির্জন প্রকৃতি? এই যে ম্যাম, এই যে প্রকৃতির যে সৌন্দর্যটা বর্ণনা করছে সেটা তো লেখক এখন ভাবছেন ছোটবেলায় এগুলো এগুলো করতেন, তার মানে এটা তো হ্যাঁ, ছোটবেলার স্মৃতিটাই হ্যাঁ, তিনি হ্যাঁ। রোমন্থন করছেন। হুম। তো সেই হিসেবে যদি বলি, মানে এখন তো আছে প্রকৃতি তো সবসময় সুন্দর, কিন্তু তিনি বলছেন ছেলেবেলায় তার কাছে এই রূপে ধরা দিত প্রকৃতি। হ্যাঁ, এইভাবে ধরা দিত, এবং তিনি যেহেতু আর কি সম্মুখে আর কি যেতে পারতেন না, বিভিন্ন বাধা নিষেধ পেরাতে হতো তাকে। হ্যাঁ, দিতে পারো। ম্যাম, হ্যাঁ। প্রকৃতির মাঝে ম্যাম পড়াশোনা। বলছি যে ম্যাম, রুদ্ধ রুদ্ধ দ্বারের আড়ালে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দিতে পারি? রুদ্ধ দ্বারের আড়ালে প্রাকৃতিক সৌন্দর্য, পাঁচটি শব্দের মধ্যে হয়েছে, কিন্তু একটু বড় হয়েছে। মোটামুটি বলতে পারি, মোটামুটি মানে 50-60% বলতে পারি যে ঠিক হয়েছে। একটু চেষ্টা করবে, একটু ছোট, মানে চেষ্টা করবে যে অবশ্য পাঁচটা শব্দের মধ্যে দেওয়া যায়, কিন্তু তোমরা চেষ্টা করবে চারটি শব্দের দেওয়ার, চার বা তিনটে শব্দের মধ্যে যাতে আসে এরকম একটু চেষ্টা করো। লেখকের কল্পবিলাসী মন হতে পারে, লেখকের কল্পনা শক্তি হতে পারে, গ্রামীণ প্রকৃতি হতে পারে। দেখো আমি যে অ্যান্সারটা দিয়েছি একটু দেখে নাও, দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি দিয়েছি গ্রামীণ প্রকৃতি, তোমরা তোমাদের যেগুলো বললাম সেগুলো দিতে পারো। দেখো, লেখকের মন গ্রাম্য প্রকৃতির সৌন্দর্যের মোহে মুগ্ধ হয়ে উঠেছে। দেখো এই যেখানে মানে কিভাবে লেখন ভঙ্গিটা একটুখানি নোটিস করবে, উঠেছে, ঠিক আছে। খিড়কির পুকুর ও ফল গাছগুলোর সৌন্দর্যের মায়া লেখকের মনোহরণ করত। লেখক প্রকৃতির অঙ্গনে মধ্যাহ্নের নীরব অবকাশে রূপকথার রাজ্যের কল্পনা করতেন।
যেখানে আর কি দেখলে না, যে তিনি বলছিলেন যে পুকুর ধারে বসে মধ্যাহ্নে তিনি ওই আর কি তাকে তিনি ওই জমপুরীর কথা আর কি ভাবতেন, তো এরকম কল্পনা করতেন। তো সেটাকে এইভাবে লিখেছি: বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি লেখকের মনকে আকর্ষণ করলেও যাওয়া হয়ে ওঠেনি। অধরা মাধুরী গ্রামীণ প্রকৃতির বেদনায় লেখকের মনকে ভারাক্রান্ত করে তুলেছে। বুঝতে পারছো তো যে কোন কোন জায়গাগুলোকে এখানে পয়েন্ট আউট করা হয়েছে বা কোন কোন জায়গাগুলোকে এখানে হাইলাইট করা হয়েছে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম। এটা একটু ছিল, মানে একটু সামান্য জটিল ছিল। তো যাই হোক, এরকম আসতেই পারে, মিসলেনিয়াসে আসতে পারে। কথা বলছি, হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি প্রত্যেকটা বাক্যে কি ওই লেখকের এগুলো উল্লেখ করা যাবে? প্রত্যেকটা বাক্যে লেখকের এখানে যেহেতু মানে লেখকের কথাই দিয়েছে, এই কারণে আমি মানে লেখক শব্দটা উল্লেখ করেছি। হ্যাঁ, একই শব্দ বারবার উল্লেখ করাটা ঠিক নয়, কিন্তু আমি উল্লেখ করেছি যেহেতু এখানে সম্পূর্ণ যে আর কি সারমর্মটা সেটা লেখকেরই আত্মকথা, এই কারণে উল্লেখ করেছি। ঠিক আছে। এরকম ভাবেও মানে লেখক না দিয়ে এরকম ভাবে দিতে পারো যে তিনি প্রকৃতির অঙ্গনে মধ্যাহ্নে নীরব অবকাশী রূপকথার রাজ্যের কল্পনা করতেন। দু একটা জায়গায় লেখক বাদ দিয়ে তিনি করতে পারো। ঠিক আছে, যদি মনে হয় যে লেখক শব্দটা বেশি হচ্ছে, সেক্ষেত্রে লেখকটা কেটে দিয়ে তিনি করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে। তবে বিষয় সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রেই কোনো একটা শব্দের বারবার পুনঃ ব্যবহারটা ঠিক নয়। আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলছি ম্যাডাম, বলছি সারাংশ লেখার আগে কি আমাদের পুরো প্যাসেজটা থেকে আমাদের শব্দগুলো গুনে নিতে হবে? এমনিতে তো 1/3 লিখতে হয়, মানে 1/3। মানে 60টা যদি শব্দ থাকে সেক্ষেত্রে 20টা শব্দ লিখতে হবে। এবার এবার সেই সময় কি মানে একদম আঙুল ধরে গুনবো? গোনা তো সম্ভব হয় না, কারণ সময় থাকে না তোমাদের। আমি যেটা সবসময় স্টুডেন্টদেরকে বলি যে লাইনগুলো ইম্পর্টেন্ট, মানে বারবার একই কথাই বারবার বলছে, সেগুলো সব কেটে ছেটে দিয়ে যেটা বলতে চাইছি যে লাইনগুলো ইম্পর্টেন্ট, শুধু সেগুলোকে আমি বলি স্টুডেন্টদের যে আন্ডারলাইন করতে বা ব্র্যাকেট করে সেগুলোকে নিজের মতো জাস্ট করে লিখে নিতে, কারণ এত বেশি ওয়ার্ড আর কি কাউন্ট করা কিন্তু পরীক্ষায় সম্ভব হয় না। কারণ তাহলে দেখা যাবে যে গুনতে গুনতেই সময় পেরিয়ে গেল। এগুলো আর কিছু না, যত প্র্যাকটিস করতে থাকবে তত দেখবে তুমি যখন নিজে লিখবে দেখবে তুমি ঠিকঠাকই লিখছো। তো একটু হয়তো এক দুটো বা 3-4টে বেশি হতে পারে শব্দ সংখ্যা, কিন্তু মোটামুটি দেখবে ওরকম ঠিকঠাকই লিখতে পারছো। আমি ওটাই বলবো যে তোমরা ফোকাস করবে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে জাস্ট ব্র্যাকেট করে নিও, সব থেকে ভালো হয়। আর যেগুলো একই কথা বারবার বলেছে, দেখবে এই অনুচ্ছেদটা ভালো করে মনোযোগ সহকারে বাড়িতে পড়বে, দেখবে একই কথাই তিনি বারবার বলেছেন অনেক জায়গায়। সুতরাং সেগুলো পুরো কেটে ছেটে দিতে হবে। সেগুলো কেটে ছেটে দিয়ে যেই জিনিসগুলো, যে জায়গাগুলো তিনি বিশেষ করে বলতে চেয়েছেন বা ঠিক কি বলতে চাইছেন, তিনি তার মনের কোন কথাটা বলতে চাইছেন লেখক, যদি সেখানে আত্মকথা হয়, সব জায়গাতে আত্মকথা থাকে না, শুধু সেই জায়গাগুলোকে হাইলাইট করে বা সেই জায়গাগুলোকে ব্র্যাকেট করে নিজের মতো করে লেখা, কারণ বিষয় সংক্ষিপ্তকরণের ক্ষেত্রে কিন্তু সেখানে অনুকরণের কোনো জায়গা নেই। তোমরা কিন্তু কোনো একটা বাক্যকে তুলে লিখতে পারবে না, বাক্যের সামান্য অংশ নিতে পারো, কোনো শব্দ নিতে পারো অনুচ্ছেদ থেকে, কিন্তু কোনো বাক্যকে তোমরা জাস্ট কপি করে তুলে লিখে দিলে না, এটা কখনোই সম্ভব নয়। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা নেক্সটটা একটুখানি দেখো, এটা তো আত্মকথামূলক ছিল, নেক্সটেরটা একটু দেখে নাও। নেক্সট যে বিষয় সংক্ষিপ্তকরণটা আছে দেখো কি বলছে, যে রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে তাহা ঘরের কথাকে অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইয়াছে।
এগুলো কিন্তু সবই সাধুতে, কিন্তু তোমরা চলিত ভাষাতেই লিখবে, কারণ আমি বারবার বলেই এসেছি যে এখন কিন্তু সাধু ভাষা আর চলে না। এখন অ্যাজ এ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বা সরকারি ভাষা হিসাবে কিন্তু বাংলা ভাষা মানে মান্য চলিত ভাষা, যেই ভাষা কিনা কলকাতা শহরের ভাষা। কারণ আমি কলকাতা শহরকে আর কি উৎকৃষ্ট করে সকলকে নিকৃষ্ট করছি সেরকম নয়। কলকাতার আসলে যেই সময়টা আর কি এই গদ্য ভাষা নিয়ে আর কি শুরু হলো লেখালেখি, এবং পরে ভাবা হলো যে সাধারণ মানুষের মধ্যেও তো ছড়িয়ে দিতে হবে, নাহলে কে পড়বে এই গদ্য? শুধু কি সংস্কৃতজ্ঞ বা জ্ঞাতব্য পণ্ডিতরা পড়লেই হয়ে যাবে? তো সেই সময় যখন ভাষা সিলেকশনের ব্যাপার ছিল যে ঠিক কোন ভাষাকে, কোন চলিত ভাষাটাকে আর কি সাহিত্যের ভাষা করা হবে, তখন নানা বিবেচনার পর দেখা গেছে যে কলকাতা শহরের যে ভাষা সেটা কিন্তু, বা কলকাতা শহরের যে বাংলা ভাষা সেটা কিন্তু খুব উৎকৃষ্ট বাংলা, এবং সেটাকে স্ট্যান্ডার্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বলা যায়। আর অন্যান্য অঞ্চল থেকে যারা আসে, মানে একটু ভিতরের দিকে মেদিনীপুর বলো, শিলিগুড়ি, এরকম যে জায়গাগুলো থেকে যারা আসে আর কি, তো তারাও কিন্তু ধীরে ধীরে যদি এই শহরে থাকে তাহলে সেই ভাষাটাকে শিখে নেয়। কিন্তু কলকাতা শহরের মানুষরা কিন্তু সেই সব ওই আঞ্চলিক ভাষা কিন্তু বুঝতেই পারবে না, তাই তো? তো এই কারণেই এই ভাষাটাকে গ্রহণ করা হয়েছিল, তাই যেটা বললাম যে এই ভাষাতে লিখতে হবে। আচ্ছা দেখো, নেক্সট যেটা বলছিলাম, কি বলছে এখানে, যে রামায়ণের প্রধান বিশেষত্ব এই যে তাহা ঘরের কথাকেই অত্যন্ত বৃহৎ করিয়া দেখাইয়াছে। পিতা পুত্র, ভ্রাতায় ভ্রাতায়, স্বামী স্ত্রীতে যে ধর্মের বন্ধন, যে প্রীতি ভক্তির সম্বন্ধ রামায়ণ তাহাকে এত মহৎ করিয়া তুলিয়াছে, তাহা অতি সহজেই মহাকাব্যের উপযুক্ত হইয়াছে। দেশ জয়, এটা শত্রু বিনাশ, কথাটা শত্রু বিনাশ। আচ্ছা, কথাটা হচ্ছে শত্রু। শত্রু বিনাশ, হ্যাঁ যেটা বলছিলাম যে হ্যাঁ, কি বলছে যে শত্রু বিনাশ, দুই প্রবল বিরোধী পক্ষের প্রচন্ড আঘাত শালা, মানে শলা আর কি, যেটা এই সমস্ত ব্যাপারই কিন্তু সাধারণত মহাকাব্যের মধ্যে আন্দোলন আর উদ্দীপনার সঞ্চার করিয়া থাকে। মানে একটা মহাকাব্যের যা যা বৈশিষ্ট্য হওয়া দরকার এখানে সেটাই বলছে। কিন্তু রামায়ণের মহিমা রামায়ণের যুদ্ধকে আশ্রয় করিয়া নাই, কিন্তু রামায়ণ এমন একটা মহাকাব্য। আমরা জানি যে মহাভারতে আমরা দেখেছি কি, মহাভারতে এই যে যুদ্ধটা, মানে এই যে বা দ্বন্দ্ব বা পারস্পরিক যে শত্রুতা, এই জিনিসটা, হ্যাঁ ওখানেও রয়েছে ভ্রাতৃপ্রেম, ওখানেও রয়েছে, কিন্তু ওখানে তবু এই দ্বন্দ্বগুলো অতিরিক্ত বেশি। কিন্তু রামায়ণের যে দ্বন্দ্ব তার থেকেও বেশি কিন্তু এই জিনিসগুলো প্রকট হয়েছে। সেটা কি না, সেটা হচ্ছে কি না, দেখো এখানে বলেছে যে যুদ্ধ ঘটনা রাম ও সীতার দাম্পত্য প্রীতিকেই কিন্তু উজ্জ্বল করিয়া দেয়, উজ্জ্বল করিয়া দেখারই উপলক্ষ মাত্র। মানে যে সেখানে যে যুদ্ধ হয়েছিল সেটা বলছে সীতা আর রামের যে দাম্পত্য প্রীতি সেটাকেই আরো উজ্জ্বল করা, মানে উজ্জ্বল করে দেখানোর জন্যই যেন বলছে। পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভ্রাতার জন্য, আচ্ছা এটা কিন্তু ভ্রাতা, ঠিক আছে, এখানে একটা রফালা আর চলে গেছে, এটা হচ্ছে ভ্রাতা। হ্যাঁ, ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ, পতি-পত্নীর মধ্যে পরস্পর নিষ্ঠা, এই যে পতি-পত্নীর মধ্যে পরস্পরের প্রতি নিষ্ঠা,
প্রজার প্রতি রাজার কর্তব্য কতদূর পর্যন্ত যাইতে পারে রামায়ণ তাহাই দেখাইয়াছে। তাহলে এটা এতটা ভাবে প্রকট কিন্তু অন্য মহাকাব্যতে দেখা যায় না, মহাভারতেও কিন্তু এতটা দেখা যায় না যতটা রামায়ণে দেখা গেছে। তো এই জন্য বলছে রামায়ণ, যেটা রামায়ণের মহিমা কিন্তু তার সেই যুদ্ধের জন্য নয়, রাম আর রাবণের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু এতটা এখানে গুরুত্ব পায় না। এখানে গুরুত্ব যেটা পায় সেটা হচ্ছে এই জিনিসগুলো। সেটা কি না, না ভ্রাতার প্রতি ভ্রাতার আত্মত্যাগ, এই যে পিতার প্রতি পুত্রের বশ্যতা, হ্যাঁ বিভিন্ন আত্মত্যাগ মহাভারতেও রয়েছে অনেক আত্মত্যাগ, তবুও এখানে ব্যাপারটা যেন অনেকটা অন্যরকম, মানে এই যে মহিমাটা যেন এখানে বিশেষ করে উজ্জ্বল। এইরূপ ব্যক্তিবিশেষে প্রধানত হয়ে সম্পর্কগুলি কোনো দেশের মহাকাব্যে এমনভাবে বর্ণনীয় বিষয় গণ্য হয় না। আচ্ছা, এখানে না প্রধানত ঘরের সম্পর্কগুলো হবে, এই জন্য মনে হচ্ছিল কিছু একটা মিসিং। প্রধানত ঘরের সম্পর্কগুলি। আচ্ছা, এখানে না ঘরের হবে কথাটা, প্রধানত ঘরের সম্পর্কগুলি কোনো দেশের মহাকাব্যে এমনভাবে বর্ণনীয় বিষয় হিসাবে কিন্তু গণ্য হয় না। তাহলে এখানেই হচ্ছে বিশেষত্ব, এখানেই রামায়ণের বিশেষত্ব, যেখানে ঘরের যে সম্পর্কগুলো এইভাবে আর কি বর্ণনা পেয়েছে। তো এটার ধরো, এটার কি শিরোনাম হতে পারে বলো কেউ, এটার কি শিরোনাম হতে পারে? এটা তো সহজ আগেরটার থেকে। আদর্শ মহাকাব্য হিসাবে রামায়ণ। হ্যাঁ, কি একটু জোরে বলো। আদর্শ মহাকাব্য হিসাবে রামায়ণ। আদর্শ মহাকাব্য হিসেবে রামায়ণ। আচ্ছা, আর কেউ? চরিত্র গঠনে রামায়ণের ভূমিকা। চরিত্র গঠনে রামায়ণের ভূমিকা। হ্যাঁ, হতে পারে। কিন্তু এখানে বুঝতে পারছো তো কোন জায়গাটাকে বিশেষ করে হাইলাইট করেছে? সেটা হচ্ছে যে রামায়ণের মহিমা কোথায়, মানে মহাকাব্য হিসেবে রামায়ণের মহিমা কোথায়। মানে মহাকাব্যে যে বিষয়গুলো বিশেষ করে মানে প্রাধান্য পায় সেটা হচ্ছে যে দ্বন্দ্ব, ঠিক আছে, পারস্পরিক দ্বন্দ্ব, পারস্পরিক বিভিন্ন ঘটনার বিন্যাস, যত বেশি ঘটনার বিন্যাস হবে এই জিনিসগুলো হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্য বলতে পারো। হ্যাঁ, মহাকাব্য তো অতি বড় হয়, রামায়ণও তাই, এখানে অনেকগুলো কাণ্ড রয়েছে, 7টি কাণ্ড রয়েছে। কিন্তু আমি বলতে চাইছি যে এইগুলোর ওপরেও, মানে এইসব দ্বন্দ্ব ওপরেও যেটা বিশেষ করে প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে যে ঘরের যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলোর মধ্যে যে পারস্পরিক নিষ্ঠা রয়েছে সেইটা, সেই জিনিসটার মহিমাই হচ্ছে বেশি রামায়ণে, যেটা আর কোনো মহাকাব্যে কিন্তু মানে এইভাবে যেটা কোনো মহাকাব্যে দেখা যায়নি। তাহলে তো ম্যাডাম এখন সবাইকেই পড়াতে হবে, রামায়ণ পড়াতে হবে। এখন ঘরে ঘরে তো বিদ্বেষ। কি এখন ঘরে ঘরে সবাইকে রামায়ণ? ও হ্যাঁ হ্যাঁ, ঘরে ঘরে, হ্যাঁ সব জায়গায় বিদ্বেষ, ঠিক। রামায়ণের যুগ এখন নয়। ম্যাডাম প্রেমময় মহাকাব্য যদি বলি টাইটেলটা। প্রেমময় মহাকাব্য, হতে পারে।
রামায়ণের বিশেষত্ব লিখতে পারো, রামায়ণের ম্যাম, মহিমা লিখতে পারো, ছোট ছোট। রামায়ণের শ্রেষ্ঠত্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই রামায়ণের শ্রেষ্ঠত্ব। বা ম্যাডাম আদর্শ মহাকাব্য রামায়ণ। হ্যাঁ, একজন তো বললো, হ্যাঁ হবে। মোটমাট চেষ্টা করবে 5টি ম্যাম রামায়ণ এক মহাগাথা। রামায়ণ এক মহাগাথা। হ্যাঁ, হতে পারে, হতে পারে। মোটামুটি চেষ্টা করবে যেটা, সেটা হচ্ছে যত ছোট আর কি নামকরণ করা যায়, শিরোনাম যত ছোট হবে ততই ভালো। আচ্ছা, আমি অ্যান্সারটাতে এবার যাচ্ছি, কারণ আমাদের বাগধারাও করতে হবে। হ্যাঁ দেখো, আমিও করেছি রামায়ণের শ্রেষ্ঠত্ব, কেউ একজন বলে রামায়ণের শ্রেষ্ঠত্ব। দেখো ঠিক ঠিক কোন কোন জায়গাগুলোকে নিয়ে দেখো লিখেছি। ভারতীয় সমাজের জীবনবেদ রামায়ণে নির্মল পারিবারিক জীবনের রূপমাধুর্য অঙ্কিত হয়েছে। কারণ এখানে এই বিষয়টাকেই মানে এই বিষয়টাকে এখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পারিবারিক জীবনের যে রূপমাধুর্য। রামায়ণ মহাকাব্যে যুদ্ধ বিগ্রহ রাম ও সীতার মধুময় দাম্পত্য প্রীতিকে উজ্জ্বল করার জন্য ব্যবহৃত হয়েছে। মানে এই যে যুদ্ধ বিগ্রহ হয়েছে সেই জন্যই যে তাদের যে আর কি দাম্পত্য প্রীতি এবং সেটা যে কতটা শ্রেষ্ঠ সেটাকে বোঝানোর জন্য। রাম সেখানে একজন সাধারণ মানুষ, কিন্তু সে অসাধারণ কাজ করেছেন, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু যখন সীতাকে হরণ করলেন রাবণ, তখন কিন্তু তিনি যে কাজ করলেন সেটা হচ্ছে অসাধারণ। তিনি রাবণের বিরুদ্ধে যুদ্ধ করে রাবণকে হারালেন। এটা কিন্তু একটা অসাধারণ কাজ করলেন। একটা সাধারণ, রামকে তো ভগবান হিসাবে ওইভাবে দেখানো হয়নি রামায়ণে। রাম হচ্ছে একজন সাধারণ মানুষ, ঠিক আছে? তো সেই সাধারণ মানুষ হয়ে তিনি রাবণের বিরুদ্ধে আর কি যুদ্ধ করে রাবণকে পরাজিত করলেন, এবং তিনি এটা করলেন হচ্ছে তার দাম্পত্য প্রীতির জন্য। সীতা মার প্রতি তার যে প্রেম এবং সেই প্রেমের যে বল, সেই জন্য তিনি সেটা করতে পারলেন। তো এটাই বলছে, সে যে যুদ্ধ বিগ্রহ আসলে এইটাকেই দেখানোর জন্যই সেই যুদ্ধ, যেটা আর কি এই অনুচ্ছেদটার মধ্যে আমরা পড়লাম। হ্যাঁ, কিছু বলছিলে কেউ? রামায়ণে দ্রষ্টব্য পিতৃভক্তি, মাতৃভক্তি, দাম্পত্য প্রেম, প্রজাপ্রীতির এক চরম আদর্শ চিরন্তন বাণীমূর্তি লাভ করেছে। এই দেখো কতগুলো যেগুলো ইম্পর্টেন্ট, শুধু সেই জায়গাগুলোকে তুলে কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়া যেগুলো ওখানে বলতে এসেছে যে মহাকাব্যে যেগুলো আর কি বেশি উল্লেখিত সেগুলো এখানে বলা হয় না, এগুলো কিন্তু আমরা লিখলাম না। তোমরা বাড়িতে মনোযোগ সহকারে পড়বে যে কোন জায়গাগুলোকে নিয়েছি, কোন জায়গাগুলোকে বাদ দিয়েছি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ইজি ব্যাপার, যত প্র্যাকটিস করবে তত কিন্তু ব্যাপারটা তোমাদের কাছে ইজি হবে। এই হলো কি বিষয়ের সংক্ষিপ্তকরণ। আমরা কিন্তু এবার বাগধারা, প্রবাদ, প্রবচন পড়ব। তোমাদের কারোর কোয়েশ্চেন আছে কিছু বিষয়ের সংক্ষিপ্তকরণ নিয়ে? ম্যাডাম বলছি যে এই সারাংশগুলো লেখার জন্য কি বক্স প্রোভাইডেড থাকে? হ্যাঁ নিশ্চয়ই বক্স থাকে, আমি এর আগের ক্লাসেই বলে দিয়েছি, প্রত্যেকটার জন্য বক্স থাকে। আর বক্সে কি শুধু ওয়ার্ডগুলো থাকবে আর দাড়ি কমাগুলো সেগুলো? বলে দিচ্ছি সবই। এই যে বক্সগুলো হচ্ছে জাস্ট এই যে দেখিয়ে দিচ্ছি। প্রথমত শিরোনামের জন্য, মানে টাইটেল লেখার জন্য এরকম একটা জায়গা থাকে যেখানে লেখা থাকবে টাইটেল বলে। আচ্ছা, এখানে টাইটেল বলে লেখা থাকবে, এরকম একটা জায়গা থাকবে। আচ্ছা, তারপরে এরকম কিছু বক্স থাকবে, এই যে এরকম কিছু বক্স থাকবে। এক একটা বক্সে একটা করে শব্দ লিখতে হবে। এবার
যে বক্সের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে। অর্থাৎ যতটা পরিমাণে বক্স প্রয়োজন তার থেকে অনেক বেশি সংখ্যক বক্স পরীক্ষায় দেওয়া থাকে, যাতে তোমাদের কাজটা সহজ না হয়ে যায়। মানে তোমরা ধরো যত সংখ্যক লিখতে হবে বক্সে, সেই সংখ্যক বক্স থাকলে তোমাদের কাজ ইজি হয়ে যায়। তোমরা সেই কটা সংখ্যক লিখে দিলে, তোমরা বুঝতে পারলে তাহলে ঠিক আছে এত ওয়ার্ডে লিখতে হবে, কিন্তু তোমাদের কাজকে এতটা সহজ করা হয় না। অনেক অতিরিক্ত বক্স থাকে, তোমাদের যতটুকু প্রয়োজন ততটুকু বক্সের মধ্যে লিখতে হবে। বুঝতে পেরেছো? আর কি কারো কোনো প্রশ্ন আছে? ম্যাডাম বলছিলাম যে দাড়ি কমাগুলো কি এক একটা বক্সে লিখতে হবে আলাদা করে? হ্যাঁ, যে যার পাশে, যে শব্দটার পাশে দাঁড়িয়ে হচ্ছে, যে শব্দটার পাশে কমা হচ্ছে, সেই শব্দটার সাথেই লিখতে হবে। মানে ওটার জন্য আলাদা বক্সের দরকার নেই? না না, দাড়ি কমার জন্য। তবে ও ও ওর জন্য, ও যেমন এই যে তারা বলছি ও এবং এগুলো কিন্তু আলাদা বক্সে লিখতে হবে। হ্যাঁ, এগুলোকে এক একটা শব্দ হিসাবে কিন্তু গণ্য করা হয়। ও এবং আচ্ছা, আলাদা বক্সে লিখতে হবে। এগুলোকে তো কাউন্ট করা হবে তো ম্যাম? এগুলোকে কাউন্ট করা হবে, ও এবং এগুলোকে এক একটা শব্দ হিসাবে কাউন্ট করা হবে। এই যে যেমন দেখো এখানে যেটা রয়েছে পিতৃভক্তি, দেখো পিতৃভক্তির পাশে একটা কমা রয়েছে, এবার এই কমার সাথেই বক্সে দিয়ে দেবে। তারপরে ভাতৃভক্তি, ভাতৃভক্তির পরে একটা কমা রয়েছে, এটাকে কমার সাথেই বক্সে দিয়ে দেবে। যে মোট কথা যে শব্দের পাশে কমা বা যে শব্দের পাশে পূর্ণচ্ছেদ বসবে সেটা কিন্তু বক্সের মধ্যে ওইটা শুদ্ধই আর কি লিখে দেবে। কমা দাড়ির জন্য আলাদা কোনো ম্যাডাম বলছি, হ্যাঁ হ্যাঁ সরি ম্যাডাম বলছি যে প্রজাপ্রীতি যে রয়েছে, এই যে হাইফেনটা আছে, তো এটা কি প্রজাপ্রীতিটা গোটাটাই একটা বক্সের মধ্যে লিখবো না গোটাটাই একটা প্রজা? বক্সে থাকবে, প্রজাপ্রীতি গোটাটাই একটা বক্সে আচ্ছা থাকবে। যেখানে এরকম আচ্ছা, হাইফেনওয়ালা ঠিক শব্দ আছে, থাকবে সেটা তার মানে একটাই শব্দ হিসাবে হয়, মানে বিবেচনা করা হয়, একটা শব্দ হিসাবে সেটাকে গ্রহণ করে এবং সেটা একটা বক্সের মধ্যেই থাকে। ঠিক আছে। ওকে, তাহলে আমি এবার বাগধারার প্রবাদ প্রবচনে যাচ্ছি। ম্যাম যেটা আগের দিনের যে হোমওয়ার্কটা ছিল ওটা আগের দিনের ওটা পিডিএফটা আমার দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে যেহেতু ক্লাসটা আর কি রেকর্ডিং হয়নি, তো সেই কারণে পিডিএফটা দেওয়া হয়নি। কিন্তু আমার মনে হলো তো যে ওটা তোমরা কি স্ক্রিনশট নাও নি কেউই? হ্যাঁ ম্যাম নিয়েছিলাম তো, যাক, আমি অ্যান্সারটা করেছি। কিন্তু আজকে দিয়ে দিয়েছি, তাহলে তোমরা গ্রুপে সেন্ড করোনি কেন করে? আমি তো দেখলাম কেউ গ্রুপে সেন্ড করলে না। যাক, অ্যান্সারটা কিন্তু আজকে আমি দিয়ে দিয়েছি। আমি কাউকে দেখলাম না যে তোমরা গ্রুপে সেন্ড করলে করে আর কি। যাই হোক, তোমরা যেগুলো পাওনি সেগুলো মানে আগের দিনের যেটা, সেটা আমি কিন্তু দিয়ে দেবো। আসলে রেকর্ডিংটা যেটা আমাকে করতে হবে সেই রেকর্ডিংটা করাটা এখনো হয়নি, এই কারণে দেওয়া হয়নি। তো আমি দিয়ে দেবো আজকেরটা, কোনো সমস্যা নেই, আজকেরটা আমি ক্লাসের পরে দিয়ে দেবো, আর গত সপ্তাহেরটাও পেয়ে যাবে। আচ্ছা, আমি বাগধারা প্রবাদ প্রবচনে আসছি। এর পরেই রয়েছে যে আগের দিনে যে হোমওয়ার্কটা ছিল সেটার অ্যান্সার, এবং তার সাথে একটা হোমওয়ার্কও আছে। দেখো, বাগধারা প্রবাদ প্রবচন যেটা আমি বললাম যে মিসলেনিয়াসে কিন্তু যে 30 নম্বরের ব্যাকরণ থাকে তার মধ্যে 10 নম্বরের থাকে এই বাগধারা প্রবাদ প্রবচন। এই বাগধারা প্রবাদ প্রবচন থেকে থাকে হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, একটুখানি দেখো যে ব্যাপারটা কি, তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, আর একটুখানি আর কি স্মৃতি রোমন্থন করো। বলছে বাংলা ভাষার কিছু শব্দ আবিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে সূক্ষ্ম ইঙ্গিতপূর্ণ অর্থে ব্যবহৃত হয়, তাকেই বাগধারা বলে। যেমন একটা উদাহরণ এখানে দিয়েছি যে তাসের ঘর। তাসের ঘর শব্দটার অর্থ আমরা জানি ক্ষণস্থায়ী, ঠিক আছে? দেখো, যেগুলো কি বলছে আবিধানিক অর্থে কিন্তু হয় না, বরং সূক্ষ্ম ইঙ্গিতপূর্ণ অর্থে ব্যবহৃত হয়, সেগুলোকেই বলা হচ্ছে বাগধারা। নেক্সট কি বলছে যে বাংলা ভাষায় বহুকাল ধরে প্রচলিত জনপ্রিয় উক্তির আপাত অর্থের অন্তরালে যে গম্ভীর অর্থ থাকে তাকে প্রবাদ প্রবচন বলে। তাহলে বাগধারাগুলো যেগুলোকে আর কি সূক্ষ্ম ইঙ্গিতপূর্ণ অর্থে ব্যবহৃত হয়, আর প্রবাদ প্রবচন হচ্ছে যেগুলো অনেক দিন ধরে চলে এসছে,
দিনের পর দিন ধরে, মানে যে যেগুলো আর কি প্রচলন, দিনের পর দিন ধরে যে প্রবাদগুলো আর কি চলে এসছে সেটাই প্রবাদ প্রবচন। কিন্তু মিসলেনিয়াসে যেটা থাকে সেটা হচ্ছে ওরকম আলাদাভাবে কিছু থাকে না যে বাগধারা বা এইভাবে জাস্ট লেখা থাকে যে বাগধারা প্রবাদ প্রবচন লেখো বলে সব মিলিয়ে মিশিয়ে দেয়, সেই কারণে আমরা দুটোই মিলিয়ে মিশিয়ে করবো। যা এখানে একটা উদাহরণ দেখো, আপনি ভালো তো জগৎ ভালো, এটা কিন্তু জগৎ খণ্ডের তো, আপনি ভালো তো জগৎ ভালো, অর্থাৎ ভালো মানুষের চোখে সবাই ভালো। তো এটা কিন্তু একটা প্রবাদ প্রবচন যেটা অনেকদিন ধরে চলে এসেছে। এবার এখানে কতগুলো দেখো রয়েছে বাগধারা প্রবাদ প্রবচন, মিশিয়ে দেখো। ম্যাডাম ভিডিওর কোয়ালিটিটা একটু কমান না। হ্যাঁ কি? হ্যালো, বলছি ভিডিও কোয়ালিটিটা একটু কমান না, খুব তাড়াতাড়ি মেসেজ হয়ে যাচ্ছে। ভিডিও কোয়ালিটি এখানে তো মানে সেইভাবে আলাদা কিছু আর কি সেট করা যায়, তো ল্যাপটপে পসিবল নয়। দেখো যেটা বলছিলাম, অহিনকুল সম্পর্ক বা আদায় কাজ কলায়, অহিনকুল সম্পর্ক বা আদায় ম্যাম পরীক্ষা। হ্যাঁ আমি বলছি বাগধারা আর প্রবাদ প্রবচনের মধ্যে পার্থক্য কি? দুটো একই নয়? বলেই তো দিলাম, বাগধারা যেগুলো হচ্ছে কোনো একটা শব্দকে সেটার আবিধানিক অর্থে গ্রহণ না করে সেটার মধ্যে একটা সূক্ষ্ম ইঙ্গিতপূর্ণ অর্থে গ্রহণ করা হয়। যেমন এখানে দিয়ে দিলাম, যেখানে দিয়েছি দেখো, এই যে তাসের ঘর, অর্থাৎ যেটা ক্ষণস্থায়ী সেটাকে বলতে গিয়ে আমরা তাসের ঘর বলি না, এরকম আমরা অনেক কিছু বলি, সেগুলো হচ্ছে বাগধারা। আর প্রবাদ প্রবচন হচ্ছে যেটা দিনের পর দিন ধরে চলে এসছে এমন কতগুলো আর কি উক্তি বলতে পারো, যেগুলো অনেক দিন ধরে প্রচলিত কথা, ঠিক আছে, অনেক আমাদের অনেক পূর্বপুরুষ, তার আগের পূর্বপুরুষ থেকে চলে আসছে বংশানুক্রমে কিছু কথা, সেগুলোকে প্রবাদ প্রবচন বলছে। কিন্তু সবই পরীক্ষা একসাথে মিক্স ম্যাচ করেই দেয়, তো আলাদা করে তোমাকে কিছু আইডেন্টিফাই করতে হবে না, তোমাকে সবকিছুই পড়তে হবে এবং পড়ে তারপর অ্যান্সার করতে হবে। দেখো এখানে ফার্স্ট হচ্ছে অহিনকুল সম্পর্ক বা আদায় কাজ করা, যার অর্থ কিনা এই যে শুধু এটা তুলে দেবে হয়তো পরীক্ষায়, তোমাকে অর্থটা লিখে বিশেষ করে বাক্য রচনা করতে হবে, কারণ বাক্য রচনা করতে দেয়, এগুলো দিয়ে বাক্য রচনা করতে দেয়। তো এর অর্থ হচ্ছে চিরশত্রুতা বা ঘোর শত্রুতা। এখানে শত্রুতার স্পেলিংটা বুঝতেই পারছো সফটওয়্যারের জন্য কেমন হয়ে গেছে, তোমরা ঠিক করে নিও। তো এখানে আমি যে বাক্য রচনাটা করেছি দেখো, বিষয় সম্পত্তি নিয়ে দু ভাইয়ের এখন অহিনকুল সম্পর্ক, মুখ দেখাদেখি পর্যন্ত নেই। তোমরা নিজেদের মতো বাক্য রচনা করবে, মেনলি বাক্য রচনাই করতে হবে অর্থটা লিখে পরীক্ষায়। নেক্সট হচ্ছে অকাল কুসুমাণ্ড, এটা হচ্ছে কিনা অপদার্থতা, মানে অপদার্থ, অকল কুসুমাণ্ড অপদার্থ। তোমার মতো অকাল কুসুমাণ্ডকে দিয়ে এমন অত্যন্ত দায়িত্বপূর্ণ কাজ হবে না, তোমরা নিজেদের মতন এই বাক্য রচনাগুলো করতে পারো। নেক্সট হচ্ছে অকুল পাথার, অকুল পাথার হচ্ছে সমূহ বিপদ বা অত্যন্ত খারাপ সময়, হঠাৎ বাবা মারা যাওয়ায় অপগণ্ড ভাইগুলোকে নিয়ে সাধন অকুল পাথারে পড়লো। তো এরকম ভাবেই তোমাদের কিন্তু বাক্য রচনা পরীক্ষায় করতে হবে। অর্ধচন্দ্র, এগুলো সবই বাগধারা। অর্ধচন্দ্র তোমরা জানো, সকলেই ছোটবেলা থেকে পড়ে আসছো, গলা ধাক্কা দেওয়া। গ্রামের লোকেরা চোরটিকে অর্ধচন্দ্র দিয়ে তাড়িয়ে দিল। নেক্সট অরণ্যের রোদন, এটাও একটা বাগধারা। নিষ্ফল আবেদন, পররাজ্য লোলুপের কাছ থেকে পঞ্চশীলের মাহাত্ম্য ব্যাখ্যা অরণ্যের রোদন ছাড়া আর কিছু নয়। নেক্সট বলছে হচ্ছে অন্ধের যষ্টি, অর্থাৎ একমাত্র অবলম্বন, এটাও একটা বাগধারা। বেড়াল ছানাগুলি অপত্রিকা বৃদ্ধার শেষ বয়সের অন্ধের যষ্টি হয়ে রয়েছে, অর্থাৎ কেউই নেই, নিঃসন্তান বৃদ্ধাও লিখতে পারো, তো তার একমাত্র অন্ধের যষ্টি ওই বিড়াল ছানাগুলো, তোমাদের ইচ্ছা মতো বাক্য রচনা করতে পারো। অষ্টরম্ভা, সবই ফাঁকি, ছেলেটি প্রতিদিন বিদ্যালয়ে গেলেও আদপে সে সব বিষয়ই অষ্টরম্ভা। নেক্সট হচ্ছে অন্ধকারে ঢিল ছোড়া, অর্থাৎ আন্দাজে কিছু করা, প্রতিটি প্রশ্নের প্রয়োগ পদ্ধতি না জেনে অন্ধকারে ঢিল ছুড়লে কেবল নির্বুদ্ধিতারই পরিচয় দেওয়া হয়। নেক্সট হচ্ছে অশ্বডিম্ব, তোমরা জানো কাল্পনিক কোনো বস্তুকে বলা হয়। অসুর, যেমন তোমরা একজন বলছে না বাগধারা দেখো অশ্বডিম্ব, এই অশ্বডিম্ব যে শব্দটা, এটার আবিধানিক অর্থ তো আসলে ঘোড়ার ডিম, কিন্তু সত্যি কি তাই? আমরা কি ঘোড়ার ডিম বোঝাতে অশ্বডিম্ব বলি?
আসলে তা না, আমরা বলি যে কোন এর এর পিছনের যে আর কি ব্যঙ্গার্থটা রয়েছে, মানে কি কোনটাকে আর কি অর্থ আর কি, মানে ইনার মিনিং, সেটা আসলে আমরা বলতে চাই। সেটা হচ্ছে একটা কাল্পনিক বস্তু। তো দরিদ্র ভিক্ষুকের নিকট বিশ্বভ্রমণ হচ্ছে অশ্বডিম্ব ছাড়া আর কিছু না, এখানে দুবার ছাড়া হয়ে গেছে, একবারই হবে। নেক্সট বলছে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অনেকে মিলে কাজ পণ্ড, কোনো ব্যাপারে একাধিক লোক কর্তৃত্ব করলে কাজটি পণ্ডই হয়, অর্থাৎ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তো এই ছিল হচ্ছে বাগধারা। দেখো এখানে আমি এই কোয়েশ্চেনটা দিয়েছি, ঠিক কিভাবে কোয়েশ্চেনটা আসে। নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা করুন, ঠিক এরকম ভাবেই মিস্টার ইংরেজি কিন্তু কোয়েশ্চেনটা আসবে। এখানে কতগুলো আমি দিয়েছি, তোমরা একটুখানি চেষ্টা করো। অকুল পাথার কি ছিল বলো? অকুল পাথার অসীম বিপদ। আসন্ন বিপদ। আচ্ছা, নেক্সট গলা ধাক্কা, অর্ধচন্দ্র গলা ধাক্কা। গলা ধাক্কা দেয়া, এগুলোর মিনিং করে কিন্তু এগুলো যেটা বললাম দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনে বাক্য রচনা করতে হবে। অষ্টরম্ভা আপনি কিছুই না। সবই ফাঁকি আর কি। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, অনেকে মিলে করলে কাজ পণ্ড হয়ে যাওয়া। হ্যাঁ অনেকে মিললে কাজে পণ্ড আর কি। অকাল কুসুমাণ্ড, অপদার্থ। ম্যাডাম বলছি যে এখানে যে লেখা নিম্নলিখিত প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা করুন, এখানে তাহলে কি অর্থ লেখার জন্য আলাদা নাম্বার থাকে না? অর্থ লিখতে হবে। আচ্ছা, অর্থটা ব্র্যাকেটে দিয়ে তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থটা ব্র্যাকেটে দিয়ে তারপরে বাক্য রচনা করবে। এখানে 5খানা করে 5টা থাকবে এবং 10 নাম্বার থাকবে, মানে প্রত্যেকটাতে 2 নাম্বার করে থাকবে। প্রত্যেকটাতে 2 নাম্বার করে থাকবে, টোটাল 10 থাকবে। 5খানা বাগধারা ও প্রবাদ প্রবচন করতে দেবে, মানে সব মিলিয়ে 5খানা দেবে। আচ্ছা, এটা আমি লাস্ট দিন যে দিয়েছিলাম কোয়েশ্চেনটা বঙ্গানুবাদে, সেটারই কিন্তু অ্যান্সার দেখে নিও তোমরা, কারণ তোমরা কেউ তো হোমওয়ার্ক করে আমাকে পাঠাও, মানে সরি গ্রুপে পাঠাওনি হোমওয়ার্ক করে, এর ফলে ম্যাম পিডিএফটা পাইনি দেখেই তো পাঠানো হয়নি। আচ্ছা, আমি ভেবেছিলাম তোমরা স্ক্রিনশট নিয়েছো হয়তো। আমি অ্যান্সারটা দিলাম, আমি পিডিএফটা সেন্ড করে দেবো আজকে, যেহেতু আমি ওটা অপেক্ষা করছি যেহেতু আমাকে ওটা আবার রেকর্ডিং করতে হবে, যেহেতু আগের দিনের ক্লাসে হয়নি। আচ্ছা, আমি খুব চেষ্টা করবো যে কাল কি সোমবারের মধ্যে ওটা করে দিয়ে দেওয়ার। ওকে, অবশ্য পিডিএফটা আমি দিয়ে দিতে পারি, পিডিএফটা আমি আজকে দিয়ে দিচ্ছি। আর রেকর্ডের যে ক্লাসটা সেটা কিন্তু একটু 2 দিনের মধ্যে চেষ্টা করছি দিয়ে দেওয়ার। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আপনার জানা কোনো একটি ট্রেন দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন লিখুন। প্রয়োজন অনুসারে নিজের নাম ঠিকানার পরিবর্তে ক, খ, গ ইত্যাদি লিখুন। এটাতে 40 মার্কস আছে, 40 নাম্বার। ঠিক আছে, 40 নাম্বার আছে, 40 মার্কস। হোমওয়ার্কটা করে নিও। আমি এটা জব করেন? হ্যাঁ, কি হ্যালো বলছি আপনি বলছিলেন যে জব করেন, বলছি আপনি কি জব করেন? আচ্ছা, কি বললে আমি বুঝতে পারছি না, আরেকবার বলো। বলছি আপনি বলছিলেন একবার যে আপনি গভর্নমেন্টে কোয়ার্টার নাকি এটা বলছিলেন যে থাকেন, বলি আপনি কি জব করেন? ও আচ্ছা, আমি গভর্নমেন্ট কোয়ার্টারে থাকি, কিন্তু আমি গভর্নমেন্ট জব করি না। আমি অ্যাট প্রেজেন্ট বিভিন্ন আর কি মানে রিসার্চ এগুলোর সাথে আর কি যুক্ত, এবং আমি বিভিন্ন ইনস্টিটিউশনে আর কি পড়াই। এছাড়া বিভিন্ন ওই যারা আর কি স্টুডেন্ট রয়েছে, মানে মাস্টার্স বা এগুলো, তারা আর কি আমার কাছে পড়ে।
এবং তার সাথে WBCS এর যে স্পেশাল পেপারটা থাকে আর কি বেঙ্গলি, সেটাও আমি পড়াই। এবং তার সাথে আমি আমার ম্যাম বলছি এই ব্যাকরণ, বলছি ব্যাকরণের জন্য ভালো বই কি হবে, ব্যাকরণ নির্মিতির জন্য? ব্যাকরণের জন্য তো সব থেকে ভালো বই হচ্ছে রামেশ্বর বইটা। রামেশ্বর বই সব থেকে ভালো ব্যাকরণের জন্য। রামেশ্বর, ওটা তো খুব শক্ত বোধহয়, পড়েছিলাম গ্রাজুয়েশনে। গ্রাজুয়েশনে পড়েছিলে? গ্রাজুয়েশনে কি তোমার অনার্স ছিল বা বেঙ্গলি অনার্স ছিল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলা অনার্স ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে কি মাস্টার্স করেছো? হ্যাঁ ম্যাম করেছি। আচ্ছা, সেটা কি ডিস্টেন্সে নাকি রেগুলারে? ডিস্টেন্সেই করেছি, রবীন্দ্র ভারতী থেকে। ও আচ্ছা আচ্ছা। আর আমার তো মনে হয় যে এটা ছাড়া, রামেশ্বর ছাড়া আর কি বাংলা ব্যাকরণ তোমাদের মানে এখন এট প্রেজেন্ট যে বাংলা ব্যাকরণ বইগুলো আছে বিভিন্ন স্কুলের? ম্যাম বলছি বাংলা ব্যাকরণ মানে নির্মিতি সমেত যেগুলো থাকবে সেগুলো বলছি, আচ্ছা, বিশেষ করে সমাজটা তো একদমই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? দেখো এইসব সমাস এগুলো কিন্তু ওই তোমার যেটা বলছিলাম যে টেক্সট বুকগুলো থাকে না এখন, যে গ্রামার বুকগুলো, সেগুলোতে কিন্তু এগুলো সবই থাকে, পুরোটাই কভার করে। 9-10 বই এছাড়া শুধু এই ম্যাম মিসলেনিয়াস হ্যাঁ মিসলেনিয়াসে, ম্যাম হ্যাঁ বলছি মিসলেনিয়াসের ব্যাকরণ পার্টটাই ওটা হচ্ছে বাক্য সংকোচন ওটা আছে, আর হ্যাঁ মানে প্রবাদ আছে, প্রবাদ, আর হ্যাঁ আর অশুদ্ধি অশুদ্ধি যে বানানগুলো অশুদ্ধি আছে, মানে ওই তিনটাই তো এখন, হ্যাঁ ওই অশুদ্ধি তিনটাই তো এখন দেখছি যে ওই তিনটাই এখন আসছে। বলি ওখানে তো বলেছি যে ব্যাকরণ করে আসতে হবে, বলে ব্যাকরণ বলতে সমাজ সন্ধি ওগুলোও কি থাকতে পারে? মিসলেনিয়াসের কথা বলছো? হ্যাঁ হ্যাঁ মিসলেনিয়াসে কিন্তু কোনো ওইসব থাকবে না, সন্ধি ফন্ধি কিছু থাকবে না। অশুদ্ধি সংশোধন মানে অশুদ্ধি সংশোধনে শুধু যেটা বললাম যে বানান, সেটা থাকবে। আর এই প্রবাদ প্রবচন থাকবে, মানে বাগধারা প্রবাদ প্রবচন, আর যেটা থাকবে সেটা এক কথায় প্রকাশ। এছাড়া সন্ধি ফন্ধি এসব কিছু মিসলেনিয়াসে নেই। ম্যাম সমাজ সন্ধি নেই এগুলো? সমাজ সন্ধি মিসলেনিয়াসে নেই। ও বাবা, এগুলো তো পড়ে যাচ্ছি। সমাজ সন্ধি মিসলেনিয়াসে নেই তো, বলছি তো। শুধুমাত্র ব্যাকরণ মানে ব্যাকরণ তো বলা আছে, 30 না আমি বলে দিই, বলা আছে ব্যাকরণের মধ্যে। ব্যাকরণে 30 মার্কস থাকে, মিসলেনিয়াসে তার মধ্যে থাকে অশুদ্ধি সংশোধন, যেখানে বানানগুলো জানো, বানান ঘটিত যে মানে অশুদ্ধি সেগুলোই আসে, 10 নাম্বার হয়ে গেল। 10 নাম্বার থাকে এক কথায় প্রকাশ। আচ্ছা, আর 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 10 নাম্বার থাকে হচ্ছে বাগধারা ও প্রবাদ প্রবচন। সন্ধি তো আসে না, এগুলো অন্য পরীক্ষায় থাকে। ম্যাম ওই লীলা রয়ের বইটা কিনেছি তো, ওখানে দেখেছি সব মানে সমস্ত কিছু আছে, তো সেটা ধরে ধরে পড়ছি। এবার সমাজটা মানে সবগুলোই কভার করছি, সমাজ সন্ধি সবগুলোই পড়েছি, এবার বলছেন নেই। পরীক্ষাতে আসে, অন্য পরীক্ষাতে আসে, বাট মিসলেনিয়াসে নেই। না মিসলেনিয়াসে নেই, ক্লার্কশিপেও আসে না। এগুলো পঞ্চায়েতে পরীক্ষা দেওয়া হ্যাঁ কাজে লাগবে। পঞ্চায়েতের পরীক্ষায় আসে, আর মেবি কিছু কিছু থাকে এমপি আর কি সব এক্সাম আছে। পুলিশে এসআই বোধহয় আসে। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সোসাইটি, ওটাতেও ব্যাকরণ আসে। মেনলি এটা যেহেতু মানে ক্লার্কশিপ মিসলেনিয়াসেরই আমি ক্লাস করাচ্ছি তোমাদেরকে, তো ক্লার্কশিপ মিসলেনিয়াসে কিন্তু এসব আসে না। আমি বেশ কিছুদিন আর কি গ্রাম পঞ্চায়েতের ক্লাস করেছি। ম্যাম তাহলে তো ইজি হয়ে যাবে পেপারটা, মানে সমাজ সন্ধি যদি নাই থাকে তাহলে তো পেপারটা ইজি হবে। ইজি, এই যে প্রতিবেদন লিখতে হবে, যে তারপর বিষয় সংক্ষিপ্তকরণ লিখতে হবে, যে ইজি প্রতিবেদন তো ম্যাম এটা প্র্যাকটিস করলে হয়ে যাবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু টেনশন ছিল, সমাজ সন্ধি নিয়েছিল, কিন্তু এটা যদি অশুদ্ধি এক কথায় প্রকাশ আর বাগধারার উপর থাকে তাহলে তো ইজি হবে।
তোমরা কি এখনই আমার ক্লাস করছো, মানে তোমরা কি আমার কোনো সন্ধির ক্লাস করোনি মনে হয় না? আমি আসলে গ্রাম পঞ্চায়েতের জন্য না ম্যাম করিনি। আমি গ্রাম পঞ্চায়েতের জন্য বেশ কিছুদিন ক্লাস নিয়েছিলাম, তো সেখানে কিন্তু আমি প্রায় মানে ভালো ডিটেলসে পুরো সন্ধি আলোচনা করে দিয়েছিলাম। তো যারা আর কি আছো, যদি কেউ থাকো, ইদ্রিস তো জানোই, তো যাই হোক আমি সেখানে সন্ধি খুব ডিটেলসে হ্যাঁ আলোচনা করে দিয়েছিলাম, এবং সেখানে আর কি আর ভুল হওয়ার আর কি ব্যাপারটা থাকবে না আর কি এরকম। ম্যাম, তবে ওই পঞ্চায়েতের যে ক্লাসগুলো করিয়েছিলেন, মানে ক্লাসগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, যদি ওটা তো কমপ্লিট, কারণ এখন তো পঞ্চায়েতের ওটা যেহেতু ধামাচাপা পড়ে গেছে যে আদৌ এক্সাম কবে হবে বা আদৌ তো কিছু সেই নিয়ে আর হলো না কিছু, এই কারণে সেটা ক্লাসটা অফ হয়ে গেল। তো যাই হোক, হ্যাঁ ফর্মটাই তো ফিল আপ হলো না, রেজিস্ট্রেশন করেই তো ছেড়ে দিল, ফর্মই ফিল আপ হয়নি। হ্যাঁ সেটাই তো বলছি, তো ওটাই তো হয়নি এই কারণে। তো ওই প্রাইমারিতে তো থাকে, প্রাইমারিতে ব্যাকরণ থাকে। ম্যাম বলছি বামনদেব চট্টোপাধ্যায়ের বইটা ভালো ব্যাকরণের জন্য? হ্যাঁ বামনদেবের বই ভালো, আমার জাস্ট মনে পড়ছিল না। হ্যাঁ বামনদেবের বই ভালো, পড়তে পারো। ম্যাম আপনি তো আরো কিছু প্রতিবেদন লিখে দিলে ভালো হতো। হ্যাঁ নিশ্চয়ই আমি লিখাবো তো, কারণ আমি এবার আমি তো প্রতিবেদনই লেখাচ্ছিলাম এভরিডে, কিন্তু তোমরা মানে বললে এভরিডে মানে যেদিন যেদিন আমার ক্লাস থাকে, তো তোমরা বললে যে একটু ব্যাকরণ নিয়ে আলোচনা করতে, তাই আর কি করলাম। আমি অবশ্যই আরো প্রতিবেদন তো লেখাবই। হ্যাঁ ম্যাম, মিলিয়ে মিশিয়ে করুন না, তাহলে বেশ ভালো লাগবে। মানে একটা টপিক নিয়ে একঘেয়ে হয়ে যাচ্ছে, সব মিলিয়ে করলে বেশ ভালো লাগছে। তার মধ্যে থাকবে সবকিছু নিয়ে। ম্যাম আজকের ক্লাসটার মতো সব ধরনের ক্লাসগুলো করবেন, মানে সবই থাকবে ভালো। এটা হ্যাঁ আমি সেটা আমার করতে কোনো অসুবিধা নেই। আমি ভেবেছিলাম তোমরা প্রতিবেদনকে বেশি ফোকাস করছো, তাই শুধু প্রতিবেদন নিয়ে আমি কিছুদিন ক্লাস করাচ্ছিলাম। আমি সবকিছু নিয়ে ক্লাস করবো, প্রতিবেদনের সাথে এরকম থাকবে, তাহলে ব্যাকরণও থাকবে, মানে যে ব্যাকরণ পোর্শনটা আছে সেটা প্রতিবেদনের সাথেও থাকবে। তো নেক্সট দিন আমরা কোনো ভালো প্রতিবেদন নিয়ে আলোচনা করব। ওকে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই। ম্যাম তাহলে এটা হোমওয়ার্কে থাকলো, এটা হোমওয়ার্কটা আমরা লিখে জমা দেবো। আপনি ইন্ডিভিজুয়াল মার্কস প্রোভাইড করবেন তো, না মানে ওখানে ক্লাস চলাকালীন বলবেন? আগের দিন আমি তো আলোচনা করেছিলাম, মানে মার্কস বলে হ্যাঁ দিয়েছিলাম। ম্যাম, হ্যাঁ বলে দিয়েছিলেন, কিন্তু আমি বলছি যে খাতাটা চেক করে, মানে ধরুন কোথায় কারেকশন করে, সেটা যদি করতেন ভালো হতো। সাপেক্ষ ব্যাপার আর কি, মানে ওই এডিট করে করে এক একটা পিকচারকে এডিট করে করে চেক করা আর কি, কোথায় বানান ভুল হলো এটা একটু। ম্যাম ধরুন হ্যাঁ আপনি ধরুন একটু আন্ডারলাইন করে দিলেন, একটু গোল পাকিয়ে দিলেন, কোথায় ভুল হচ্ছে তাহলে বুঝতে পারলাম যে এই জায়গাটা আমার হচ্ছে না, এটা আমাকে ঠিক করতে হবে, এই জিনিসটা বলছি। করার চেষ্টা করবো করার। এমনিতে যে ভুল ত্রুটিগুলো হয়েছিল আগের দিন একটু দেখিয়ে দিয়েছিলাম, তার বেসিসে নাম্বারও আর কি। আপনার টাইমের কথা বলছেন ঠিকই, কিন্তু সবাই তো খাতা প্রোভাইড করে না, মানে গুটি কয়েকই আপনাকে দেয় খাতা, তো আপনি একটু চেক করে দিলে ভালো হতো। করে দেবো। ওকে 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 ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। আমি এটা আজকে দিয়ে দিচ্ছি, আর আগের দিনের পিডিএফটাও দিয়ে দিচ্ছি, তবে রেকর্ডেড ক্লাসটা একটু 2 দিন সময় লাগবে। ওকে ম্যাম, নেক্সট ডে হোমওয়ার্ক কোনটা থাকবে তাহলে? আমি হোমওয়ার্ক দিয়েই তো দিলাম, দেখো লেখা রয়েছে হোমওয়ার্ক বলে, প্রতিবেদন। ওকে এটা তোমাদের হোমওয়ার্ক গ্রুপেও পেয়ে যাবে আর মেন্স গ্রুপেও দিয়ে দেবো আমি। আজকেই এখনই দিয়ে দিচ্ছি, আগের দিনে তো বললাম রেকর্ডিং এর সময়। হ্যাঁ, আর তোমার সবাই এটা লিখে তৈরি করে রাখবে, আমি গ্রুপ ওপেন করে দেবো সবার জন্য।